আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজকে হলো এবং সেই অধিবেশন কিন্তু বেশ ঘটনাবহুল ছিল। নানা ধরনের ঘটনা ঘটেছে একদম প্রথম দিনে, যেগুলো নিয়ে আলোচনা করা যায়। আমি নিজে এই অধিবেশনে একজন অতিথি হিসেবে দেখতে গিয়েছিলাম। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কাজে আমি গিয়েছিলাম এবং ওখানে একটা নির্দিষ্ট আসনে আমাকে বসতে দেওয়া হয়েছে আমাদেরকে, বা যা নাকি এরকম আমন্ত্রিত অতিথি ছিলেন তারা বসেছেন। এবং খুবই দুর্ভাগ্যের বিষয় হলো, আমি মনে হলো পরে না গেলেই বোধহয় ভালো হতো। এই কারণেই বলছি যে আমি যদি না যেতাম তাহলে আমি টেলিভিশনে পুরো অনুষ্ঠানটা, সবার বক্তব্যগুলো ঠিকঠাক মতো দেখতে পেতাম। আর ওখানে যাওয়ার কারণে আমি ঠিকঠাক মতো দেখতে পেয়েছি, কিন্তু ওনাদের আলোচনা ভালোভাবে শুনতে পাইনি। মধ্যে কথা হলো, পুরো সংসদ ভবনে এত প্রস্তুতির পর একটা সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন শুরু হয়েছে। সেই অধিবেশনটা ছিল আগোছালো অধিবেশন আমার কাছে মনে হয়েছে। সাউন্ড সিস্টেম এত খারাপ হতে পারে এটা আমার চিন্তাতেও ছিল না। আমি যেখানে বসেছিলাম সেখানে ওই কক্ষে যারা ছিলেন, ওই গ্যালারিতে, ওই জায়গাটাতে যারা ছিলেন, ওর নাম ছিল বকুল, ওই গ্যালারির নাম। ওখানে যারা ছিলেন, আমি প্রথম ভেবেছিলাম কি বোধহয় আমি শুনতে পাইনি, অন্যরা বোধহয় শুনতে পাচ্ছে। দুইজনকে জিজ্ঞাসা করলাম, তারা কেউ বলতে পারছে, শব্দ শোনা যাচ্ছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কি বলছে। তো এবং আমি অধিবেশন চলাকালেও দেখলাম অনেক সংসদ সদস্যরাও নিজেদের আপনার যে হেডফোন আছে এটা তুলে তুলে বলছেন যে ওনারা কিছু শুনতে পাচ্ছেন না। এক পর্যায়ে তো দেখলাম যে দ্রুত বিরতিতে চলে গেলেন এই সাউন্ড সিস্টেম ঠিক করার কারণে। তো এত বড় অনুষ্ঠান, সংসদ ভবনে যারা নাকি এই সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছেন, তারা আসলে কাজের লোকটা বলে মনে হয় আমার কাছে। খুবই আড়াআড়ি লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমার ধারণা। কারা দায়িত্ব দিয়েছেন, কারা দায়িত্ব পেয়েছেন, এগুলো মনে হয় একটু খতিয়ে দেখা উচিত। কারণ প্রথম অধিবেশনটা যদি এত ত্রুটিপূর্ণ হয় সেটা খুব ভালো দেখায় না। আগোছালো বললাম কেন? সংসদ যখন শুরু হয়, নতুন যখন একটা সংসদ শুরু হয়, প্রথাটা হচ্ছে যে বিগত সংসদে, এর আগে যে সংসদ ছিল সেই সংসদে যিনি স্পিকার থাকেন তার সভাপতিত্বেই অধিবেশনটা শুরু হয় এবং তারপর ওনার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয় এবং তারপর ডেপুটি স্পিকার এবং স্পিকার নির্বাচিত হওয়ার পর ওনারা রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর ওনারা দায়িত্ব নেন, আগের স্পিকার চলে যান, এটাই নিয়ম। কিন্তু এবার তা করা হয়নি, স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে দিয়ে সংসদ শুরু করা হয়নি। অথচ বাংলাদেশে স্পিকার কোথায় এটা কেউ জানে না। কেন জানে না? কেউ খোঁজ করেছে? তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? কেউ বলতে পারবে না। এবং ডেপুটি স্পিকার তো ছিল, উনি হয়তো জেলে ছিলেন, কিন্তু ওনার বিরুদ্ধে উনি কনভিক্টেডও না। তাহলে ওনাদের কাউকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করলে ভালো হতো, কিন্তু সেটা তারা এই সংসদ করেনি। কেন করেনি আমি বলতে পারবো না, এটা আমি মনে করি চোখে লেগেছে। সমস্যা যেটা হয়েছে এরপরে যে জিনিসটা হয়েছে, একটা জিনিস এটা বলা উচিত। রাষ্ট্রপতির ভাষণের সময় কিন্তু একটা খুবই ঝামেলাপূর্ণ ঘটনা ঘটেছে, এটাও একটু বলে নিই। রাষ্ট্রপতির নিয়ম হলো, রাষ্ট্রপতি একবার সবার শেষে রাষ্ট্রপতি এই সংসদে ভাষণ দেন। এটা নিয়ম, এটা একদম সাংবিধানিক নিয়ম। এটা সংবিধানের মধ্যে লেখা আছে, রাষ্ট্রপতি ভাষণ দিবেন। নতুন সংসদের প্রথম অধিবেশনে উনি ভাষণ দিবেন এবং প্রতি বছর যখন অধিবেশন শুরু হবে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন। এবং এই ভাষণ নিয়ে নানা বিতর্ক হয়েছে। বিতর্কে কী ধরনের? যে এই ভাষণে উনি বিগত আওয়ামী লীগ সরকারের কিছু সমালোচনা করেছেন। এই জন্য দেখলাম যে আওয়ামী লীগ সরকারের যারা সমর্থক অথবা যারা আওয়ামী লীগের সমর্থক, তারা দেখলাম সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি গাদ্দার টাদ্দার অনেক কিছু বলছে। কিন্তু ওনাদের এই জিনিসটা বোঝা দরকার যে রাষ্ট্রপতি যে ভাষণটা সংসদে দেন, এটা কখনোই রাষ্ট্রপতি নিজে লেখেন না। এই ভাষণটা টোটালি লিখে দেওয়া হলো গভর্নমেন্ট, সরকারের লিখে দেওয়া ভাষণটা রাষ্ট্রপতি কেবল ব্যক্তি হিসেবে পড়ে শোনান, আর কিছুই না। এখানে ওনার কিছুই করেন, উনি একটা শব্দ এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। কাজেই ওখানে যা যা লেখা হয়েছিল উনি কেবল ছিলেন পাঠক মাত্র। এই জিনিসটা মাথায় রাখা উচিত আমি মনে করি। এটা ওনার মনের কথা না মুখের কথা, আপনার সেটা নিয়ে বিতর্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা মাথায় রাখবেন যে এই ভাষণটা সরকারের লিখে দেওয়া, উনি ছিলেন পাঠক মাত্র। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু যতবার সরকার পরিবর্তন হয়েছে ততবারই কিন্তু আগের স্পিকার মাধ্যমে শুরু হয়েছে,
আর রাষ্ট্রপতি তখন যে রাষ্ট্রপতি থাকতেন উনি যদি আগের গভর্নমেন্টের রাষ্ট্রপতি হয়ে থাকেন, আগের গভর্নমেন্টের আমলে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, উনি কিন্তু পরের গভর্নমেন্টের লিখে দেওয়ার ভাষণটাই পড়েছেন। কাজে এটাকে সেভাবে নেওয়াটাই ভালো। কিন্তু এটা বড় কথা না, বড় কথা হলো যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে উঠলেন, ভাষণ দিতে ওঠার আগেই রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্য, বিশেষ করে জামায়াতের এবং এনসিপির যারা নাকি মেম্বার ছিলেন, তারা হইচই শুরু করেন। তারা আগে থেকে ঘর থেকে নিয়ে আসা প্ল্যাকার্ড দেখান ওখানে, এবং সেই প্ল্যাকার্ডে নানা ধরনের জুলাই নিয়ে, গাদ্দারি, অমুক তমুক এরকম নানা রকম স্লোগান ছিল, এবং ওনারা স্লোগান দিতে শুরু করেন। একদম পুরো আমার কাছে মনে হচ্ছিল যেন একটা মানে পল্টনের মাঠের মতো অবস্থা, শাহবাগের যে মাঠের যে দৃশ্য, সেটা আমরা ওখানে তার মানে একটা প্রতিফলন দেখতে পেলাম। কিন্তু আমার প্রশ্নটা হলো কি, ওনারা রাষ্ট্রপতি ভাষণ শুনবেন না, এগুলো করবেন না। পরে এটা নিয়ে তারা এতটা ব্যস্ত ছিলেন যে রাষ্ট্রপতি যখন ভাষণের আগে যখন নাকি জাতীয় সঙ্গীত বাজানো হয়, আমি যা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে জামাতের লোকরা কিন্তু প্রথম দিকে বেশ মানে প্রায় 1 মিনিটের মতো প্রায় হবে ওনারা বসেই ছিলেন। মানে জাতীয় সঙ্গীত হলে সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু ওনাদের সামনে সরকারি দলের যারা ছিলেন তারা দাঁড়িয়ে আছেন, দর্শক গ্যালারিতে যারা ছিলেন তারাও দাঁড়িয়ে আছেন, কিন্তু ওনারা বসে বসে স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে বিষয়টা খেয়াল করেছেন হাসনাত আব্দুল্লাহ, উনি তখন সবাইকে দেখলাম হাত তুলে বলেন যে আপনারা দাঁড়ান, এবং তারা দাঁড়ালেন। এটা আসলে তারা মানে স্লোগান নিয়ে, প্রতিবাদ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে দাঁড়ানোর প্রয়োজন মনে করেননি। নাকি এই জাতীয় সঙ্গীত শোনার সঙ্গে সঙ্গে তো মানুষের মধ্যে ওই চিন্তাটা, ওই চেতনাটা কাজ করা উচিত যে আমাদের সম্মান দেখানোর জন্য দাঁড়ানো উচিত। যাই হোক, সেটা ওনারা করেন, ওনারা ওয়ার্কআউট করেছেন। তারপরে আচ্ছা, এই ওয়ার্কআউটের কারণ হিসাবে কিন্তু জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, পরে উনি বেরিয়ে উনি 3টা কারণের কথা উল্লেখ করেছেন যে 3 কারণে তারা ওয়ার্কআউট করেছেন। তার প্রথম কারণ হলো যে গত 2024 সালে আন্দোলনের সময় এই যে সরকার এত লোক মেরেছে, এই যে একটা নৃশংস ঘটনা ঘটেছে দেশে, তার উনি কোনো প্রতিবাদ করেননি, শাসক গোষ্ঠীর কাছে প্রেসিডেন্ট হয়ে কোনো প্রতিবাদ করেননি। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে উনি বলেছিলেন যে শেখ হাসিনা ওনার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, পরে আবার আরেকটা পত্রিকার কাছে বলেছেন যে উনি পদত্যাগপত্র দেননি, আমার কাছে দিলে পেতাম। একটা কারণ, এটা এই জন্য উনি মিথ্যাবাদী। আর 3 নম্বর কারণ হলো যে তিনি নিজে অর্ডিন্যান্স সই করেছেন যে 12 তারিখে যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি, এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা 2টো কাজ করবেন। একটা হলো যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, একটা জাতীয় সংসদের সদস্য হবেন। কিন্তু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, এবং রাষ্ট্রপতিও এই সংবিধান সংস্কার পরিষদের কোনো মিটিং ডাকেননি। অতএব তিনি একটা অপরাধ করেছেন। এই 3টা কারণে তারা এটা ছেড়েছেন। এটা নিয়েও নানা বিতর্ক হচ্ছে। তবে আমি একটা কথা বলি, যে কারণগুলি উনি দেখিয়েছেন সেটা হলো যে উনি যে প্রতিবাদ করেননি রাষ্ট্রপতি হয়ে, আপনি দেখান তো বাংলাদেশে এই যাবৎ কোন সরকারের রাষ্ট্রপতি সেই সরকারের কোনো অপকর্মের, সরকারের কোনো খারাপ কাজের প্রতিবাদ করেছে? করেনি। কেন করেনি মানে তার সে প্রতিবাদ করার তো অধিকারই নাই। যদি প্রতিবাদ করেও থাকে সেটা আপনারা কেউ জানতে পারবো না। তো রাষ্ট্রপতির যে এখতিয়ার, সংবিধান রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার কোথাও বলা হয়নি যে রাষ্ট্রপতি প্রকাশ্যে প্রতিবাদ করতে পারবে। রাষ্ট্রপতি প্রতিবাদ করলে হয়তো প্রধানমন্ত্রীকে ফোন করতে পারবে, বলতে পারবে, এর বাইরে তার যাওয়ার কোনো অধিকার তো নাই। আর দ্বিতীয় যে কারণটা বলেছেন উনি, যে উনি ওই পদত্যাগপত্র পেয়েছেন কি পান নাই, এই জিনিসটা দেখেন। আমি যেটা বুঝি, আমার যেটা মনে হয়, যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন দেশ থেকে, পালিয়ে যান অথবা তাকে দূর করে দেওয়া হোক, যেভাবে হোক গেছেন, যাওয়ার সময় উনি পদত্যাগপত্র দিয়ে গেছেন। ওই সময় কীভাবে দিবেন আমি তো বুঝি না কিছু ব্যাপারটা। কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে ওইটা বলা ছাড়া আর কি বলার উপায় ছিল? যে পরিস্থিতি ছিল, এখন যদি উনি সংসদ ভেঙে দিতে হয়, প্রধানমন্ত্রী চলে গেলেন, তাহলে তো প্রধানমন্ত্রী বলবেন যে আমি চলে যাই, পদত্যাগ করি না, আমি এখনো প্রধানমন্ত্রী। তাহলে উনি ছেড়ে চলে গেছেন, এই কথা বলার জন্য আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন অথবা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারাই তাকে প্ররোচিত করেছেন অথবা বাধ্য করেছেন যে আপনি এটা বলেন। এটা আমি নিশ্চিত। এবং এই কারণেই উনি এটা করেছেন। এটাকে আপনি যদি অপরাধ হিসেবে ধরেন, তাহলে গত 18 মাস ওনার সঙ্গে আপনার থাকলেন কেন? তাহলে গত 18 মাস ওনার কাছে আপনারা শপথ দিলেন কেন?
যদি রাষ্ট্রপতি অবৈধ হয়ে থাকে, যদি রাষ্ট্রপতি দুষ্ট হয়ে থাকে, যদি রাষ্ট্রপতি স্বৈরাচারের দোষর হয়ে থাকে, ফ্যাসিস্টের দোষর হয়ে থাকে, তাহলে ওনার কাছে যখন আপনারা 8 তারিখে, যে অগাস্টের 8 তারিখে 2024-এ যে শপথ দিলেন, তখন আপনার সমস্যা হলো না? ওনাকে দিয়ে যে অধ্যাদেশগুলো পাশ করে নিলেন, তখন আপনার সমস্যা হলো না? এই যে নির্বাচন করলেন, এই নির্বাচন তো এই রাষ্ট্রপতির আদেশে হয়েছে, তখন সমস্যা হলো না? বললেন না তখন যে এই রাষ্ট্রপতির আদেশে নির্বাচন আমরা করবো না? তখন তো সুরসুর করে নির্বাচনে গেছেন, তখন তো সুরসুর করে যে শপথ নিয়েছেন। কেন? এখন ওনার কথা, ওনার ভাষণ শুনতে আপনাদের সমস্যা কেন? তো এইগুলি হলো, জানেন, এগুলো হলো দ্বিচারিতা। এগুলো কেন করে আমি জানি না। আর এই রাষ্ট্রপতিকে দিয়ে কিন্তু এই সরকার, যে সরকার অনেক আপনার সংশোধন করিয়েছে, অনেক অর্ডিন্যান্স জারি করিয়েছে, এগুলো তো এই সরকার আগে সরকারই করেছে, এবং সেগুলো অর্ডিন্যান্সগুলো কিন্তু আবার পাস করতে হবে। দেখবেন এই পাস করার সময় কিন্তু আবার এই বিরোধী দল কিন্তু খুব সমর্থন করবে, হ্যাঁ এটা পাস করানো দরকার। তো এইভাবে এটা হয় না। আমি যে আলোচনাটা শেষ করব, সে আলোচনা হলো শোক প্রস্তাব। অনেকগুলি শোক প্রস্তাব এসেছে, এটা হয়, এটাকে রীতি। যখন নাকি সংসদ শুরু হয়, তখন আপনার ওই এর মাঝে আগের এই সময়গুলোতে যারা যারা মারা গেছেন, বিভিন্ন জন বিশিষ্ট ব্যক্তি, দেশে অথবা বিদেশে, তাদের ব্যাপারে একটা শোক প্রস্তাব নিতে হয়। এটা একটা রীতি বাংলাদেশের, এটা সব দেশে আছে, সব দেশের সংসদে এটা হয়। এবং যেমন আমাদের খালেদা জিয়া মারা গেল, ওনার মৃত্যুর কারণে কিন্তু ভারতের সংসদে কিন্তু শোক প্রস্তাব নেওয়া হয়েছিল। তো এটা একটা, এই রীতিটার অনুসরণ করে শোক প্রস্তাব নেওয়া হয়েছে। অনেকের দেশে বিদেশে অনেকের নামে শোক প্রস্তাব নেওয়া হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমি কয়েকজনের নাম বলি। শোক প্রস্তাবের মধ্যে আমি দেখলাম, যেমন আমাদের বেগম খালেদা জিয়ার নাম নেওয়া হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম নেওয়া হয়েছে, পোপ ফ্রান্সিস, অথবা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এদের সবার, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, এরকম সবারই কিন্তু শোক প্রস্তাবে তাদের ব্যাপারে শোক করা নেওয়া হয়েছে প্রস্তাবে। কিন্তু ইন্টারেস্টিং হলো যে এর মধ্যে ঢুকে গেছে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আমি এদেরকে কিন্তু বলছি না যে কোনো সমস্যা আছে, এদের নামে নানা ধরনের কথা আছে। যেমন মতিউর রহমান নিজামী, উনি রাজাকার বাহিনীতে ছিলেন পাকিস্তান আমলে, এটা তো ছিল, ওটা উনি হয়তো আমাদের দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেননি, এই বিষয়গুলো কিন্তু আছে। কিন্তু ওনাদেরকে কিন্তু মৃত্যু হয়েছে এই আইসিডি ট্রাইব্যুনালে, মানে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ওনাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। তাহলে সেই বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড হওয়ার ব্যক্তির ব্যাপারে যদি আপনি শোক প্রস্তাব গ্রহণ করেন, তখন কিন্তু অবধারিতভাবে একটা প্রসঙ্গ চলে আসে। সেটা হলো, এই শোক প্রস্তাব গ্রহণের মাধ্যমে আপনি বলছেন যে বিচারটা ঠিক হয়নি। যদি বিচারটা ঠিক না হয়ে থাকে, তাহলে ওই বিচারটা যারা করেছেন তাদের তো বিচার করা উচিত। সেই কাজটা আপনারা শুরু করতেছেন না কেন? এবং যদি সেই বিচারকে বিচার আপনারা করতে চান, তাহলে কিন্তু আগামীতে কোনো বিচারকে আর বিচার করতে চাইবে না। বলবে আজকে বিচার করব, ক্ষমতা চেঞ্জ হবে, নতুন একদল আসবে, এসে বলবে বিচার ঠিক হয় নাই, অতএব বিচারককে ধরে নিয়ে আসুন। তো এই যে অবস্থাটা, এটা কেন তৈরি হয়েছে? আমি মানি যে আওয়ামী লীগের আমলে তারা বিচার ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল। তাদের কথা অনুযায়ী বিচার না হলে তারা অন্যরকম ব্যবস্থা নিত, এবং চিফ জাস্টিসের মতো তারা দেশ থেকে বিদায় করে দিয়েছিল, তাদের কথা অনুযায়ী হয়নি বলে। এটা তো আমরা দেখেছি। তো সেটা যদি হয়েও থাকে, বিচারক কোনো নথি স্বীকার করলো, আমার বক্তব্য সেটা। আপনার উপর চাপ আসতে পারে, কিন্তু আপনি একজন লোকের জীবন মরণের ব্যাপারে আপনি কেন নথি স্বীকার করলেন? সেগুলো আবার নতুন করে পুনর্মূল্যায়ন করা হোক, এবং এখন যারা বিচার করছেন তাদের বিচারগুলো যেন আগামীতে পুনর্মূল্যায়ন হয়, সেই প্রত্যাশা আমি রাখবো। তাহলে হচ্ছেটা কি আসলে? তাহলে সরকার পাল্টানোর সঙ্গে সঙ্গে বিচার পাল্টে যাবে? এটা তো হওয়া উচিত না। এগুলো নিয়ে আমি মনে করি যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে প্রশাসনের বাইরে রাখতে হবে। প্রধানমন্ত্রী চাইবে যেভাবে সেভাবেই বিচার হবে, সেটা তো হওয়া উচিত না। যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের চাহিদা অনুযায়ী বিচার হয়েছে, উনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে বিচারে, ওনার সব মামলা উঠে গেছে। তো এটা তো হওয়া উচিত না। শোক প্রস্তাব নিয়ে যে কথাটা বলে আলোচনা শেষ করতে চাই, এই যে এত এত লোকের আপনারা শোক প্রস্তাব নিয়েছেন, এই সময় দুইজন লোকের নাম আমি বলতেই চাই। একজন হলেন মিস্টার সিরাজুল আলম খান, আমাদের স্বাধীনতা যুদ্ধের রূপকার যে কয়েকজন নাম বলা হয় তাদের মধ্যে উনি একজন ছিলেন। উনি এই সময় মারা গেছেন। ধন্যবাদ। সরাসরি আলোচনায় আসে। জি, আলোচনা ভূমিকা আমি যত বেশি করবো তত পাবলিক বিরক্ত হবে, কারণ তারা তো আপনার কথা শোনার জন্যই মুখিয়ে আছেন। না আপনাকে খুবই হ্যান্ডসাম লাগছে, লাল শার্টটা আমার পছন্দ হয়েছে। আমিও আপনার দেখা দেখি একটা লাল শার্ট
নিয়েছি, এটা পড়েওছি একদিন। না, সারটা না বেশি লাল হয়ে গেছে, বুঝছেন? না, এত কিন্তু লাল আমার হয়ে ভালো গেছে লাগছে। না না, এটা যে ভালো লাগছে। এটা মানে খুব বেশি একটা পড়তে লজ্জা লজ্জা লাগে, বয়স তো হয়েছে, তাই না? না না, বয়স যত বাড়বে পোশাক তত রঙিন হবে, এটা আমি বলি নাই, বলেছেন শফিক রেহমান। আচ্ছা আচ্ছা। উনি হ্যাঁ, শফিক লাল ভাই তো মোজাও উনি আবার পরেন, আমার, উনি লাল মোজাও আমি পরেন কিন্তু এবং ওনার উনি সঙ্গে কাজ বলেছেন। করেছি, আমি কিন্তু ওনার সঙ্গে কাজ করেছি, এবং ওনার এই রঙিন মনের পরিচয় আমি বহুবার পেয়েছি বিভিন্ন ভাবে। উনি আমাকে এটাও বলেছেন যে উনি যে লাল মোজা পরেন এর কারণও বয়স, বলেছেন যে এই যে মোজা লাল, শার্ট লাল, রুমাল লাল, লাল গোলাপ, এই সবই হচ্ছে বয়স যত বাড়বে নিজের রং কমে আসবে, কিন্তু পোশাকের রং তখন বাড়াতে হবে। তার মানে আপনি আলটিমেটলি বলতে চাচ্ছেন যে আমার লাল পোশাক প্রমাণ করে যে আমার বয়স না, বেড়েছে। আপনি প্র্যাকটিস করেন, এক আমি সময় তো বয়স পেয়েছি। বাড়বে, শফিক রেহমানের মতো 91 বছর হবেন, তখন এটা কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার মূল আলোচনায় আসি। আলোচনা সেটা হলো গিয়ে, আমরা একটা জিনিস খুব মানে বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনের একটা বক্তব্য। নির্বাচন কমিশন বললেন যে এই সরকারি কর্মকারী যারা আছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তারা গণভোটে কোনো একটা পক্ষ নিতে পারেন না, স্পষ্ট করে। এবং এটা কোন কারণে পারেন না সে ধারাটা তারা উল্লেখ করেছেন, যে আরপিও ৮৬ নম্বর ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে তারা এটা পারেন না। এখন আমরা দেখছি ইতিমধ্যেই তারা এই কাজটা শুরু করে দিয়েছেন, এবং শুরু করে যে দিয়েছেন তাও প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে। এবং এই শুরু করার পেছনে একজন লোক, তো সরকারের একজন উপদেষ্টার পদমর্যাদার একজন ব্যক্তি, উনি সারা দেশে ঘুরে ঘুরে এটা প্রচার করছেন এবং শুরু করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের রীতিমতো চাপ দিচ্ছেন। আমি আরো একটা খবর পেলাম, সেটাও আপনাকে বলি, এটা আমার জন্য খুবই অ্যালার্মিং মনে হলো, যে তারা প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই কিভাবে হাত পক্ষে প্রচারণা চালাতে হবে এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ওয়ার্কশপ মতো করছেন তারা। এবং সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে তাদেরকে খাওয়ানো হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে, এবং সঙ্গে নগদ ১৪০০ করে টাকাও দেওয়া হচ্ছে। এই ধরনের কথা আমি শুনেছি। তার মানে একটা বিপুল ব্যয় হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ করার জন্য। কি বলবেন আপনি? নির্বাচন কমিশনকে ১,০০০ কোটি টাকার উপর বরাদ্দ দেওয়া হয়েছে এই কাজগুলি করার জন্য, এবং এই যে টাকা দেওয়া হয়েছে এটা কোন ফান্ড থেকে দেওয়া হয়েছে এটা তো জিজ্ঞেস করতে হবে, যে এটা কি সেই ফান্ড থেকে কমিশনের দেওয়া টাকা, নাকি যার যার অফিসের টাকা তাদের ফান্ড থেকে তারা খরচ করছেন। দুটোর কোনোটাই তারা করতে পারেন না, কারণ কমিশন বলেছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সরকারি লোক তারা কোনোভাবেই নির্বাচনে কোনো পক্ষ নিতে পারেন না, সেটা গণভোট হোক অথবা নির্বাচন হোক। এই কারণে যে দণ্ডনীয় অপরাধটি সংঘটিত হয়েছে, এই দণ্ডনীয় অপরাধের দণ্ড নিশ্চিত করতে গেলে আপনি দেখবেন যে ঠক বাঁচতে গা উজাড় হবে। এই কাজটি কারা করালেন? সরকার করালেন, অর্থাৎ নির্বাচনের বিধিমালা সরকার নিজেই ভঙ্গ করলেন। যে সরকার দাবি করেছেন যে বাংলাদেশের এই নির্বাচন নাকি ইতিহাসের সেরা, ঐতিহাসিক, মানে সেই রকম একটা নির্বাচন, তারা কিন্তু বারবার বাগাড়ম্বর করেছেন। ফলে এটা একেবারেই যে একটি বাগাড়ম্বর সেটা আরেকবার প্রমাণিত হলো। তারা এই নির্বাচনে বিধি লঙ্ঘন করলেন, যেখানে বিধি লঙ্ঘন করলে সরকারের সেইখানে গিয়ে কাজ করার কথা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার কথা যে আপনি বিধি ভাঙছেন, সেখানে সরকারি লোকেরা নিজেরাই বিধি ভেঙে টাকডুমাডুম করছেন। এটা ঠিক না, এটা ভুল। এবং এটা আমি মনে করি যে নির্বাচন কমিশনেরও শুরুতেই এটা বলা উচিত ছিল। এই কাজগুলি করে ফেলার পরে যদি বলে তাহলে লাভ কি? মানে কলা ছিলে ফেলার পরে যদি বলে বুঝাই দাও, কলা আবার আগের মতো করে দাও, তাহলে তো লাভ নাই কোনো। এটা আসলে ঠিক এখন হলো না। যদি কোনো একজন নাগরিক যে মামলা করে দেন এবং সেখানে দণ্ডটা কি হবে সেটাও কিন্তু আমি ওই ধারাটা পড়েছি, ওইখানে দণ্ডটা উল্লেখ করা আছে। দণ্ডটা হলো মানে মিনিমাম ১ বছর, মিনিমাম, এর নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। আর ম্যাক্সিমাম ৫ বছর, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন যে মানে অর্থদণ্ড অফিসে, হতে পারে এবং মিনিমাম 1 বছর বা 5 বছর হতে পারে, অথবা উভয়ই হতে পারে। হ্যাঁ আমি বলছি ১ বছরের কম হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু। না, মানে কারাদণ্ড হবেই, তার সঙ্গে জরিমানা হবে, মিনিমাম এক অথবা বছর তার সাথে মিনিমাম এক জরিমানা বছর করাও যেতে ম্যাক্সিমাম পারে, পাঁচ নাও করা বছর যেতে পারে। জি। কারাদণ্ড হবে, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন আমার কথা হলো, যদি কেউ যে মামলা করে দেয় যে ভাই আপনি যে অপরাধটা করেছেন, অপরাধ যে করেছেন তার তো কোনো মানে আপনার প্রমাণ খুঁজতে হবে না,
প্রত্যেকটা সরকারি অফিসের সামনে বড় করে কাপড়ে লেখা আছে যে হা মার্কায় ভোট দিন, হাতে ভোট দিন, এইটার জন্য স্বাধীনতা রক্ষার জন্য হাতে ভোট দিন, স্বৈরাচারী প্রত্যাবর্তন ফেরানোর জন্য হাতে ভোট, মানে সবাই সরকারি হবে নিচে লেখাও আছে কোন অফিস থেকে এখানে করতেছে তাও আছে। এখানে দুটি কাজ হয়েছে। একটি হচ্ছে আইনে আছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা যদি এই আহ, নির্বাচনে পক্ষ নেয় তাহলে বা প্রচার প্রচারণা করে তাহলে শাস্তি হবে, কিন্তু এই কাজটা সরকার নিজেই যদি করে, সরকারকে তো আর কারাদণ্ড দেওয়া যায় না, কিংবা সরকারকে তো আর জরিমানা করা যায় না। এই কারণেই কিন্তু আইনে এটা উল্লেখ করা হয় না যে সরকারের কোনো লোকও এই কাজটা করতে পারবে না। তো এইটা সরকার আসলে স্পিরিচুয়ালি বোঝা উচিত ছিল যে যে কাজটা সরকারের একজন কর্মকর্তা করলে অন্যায় হয়, সেই কাজটা সরকারের অন্য কর্মকর্তা করলেও আসলে এটা অন্যায়ই হয়। আমি ফলে আমি এই আপনাকে অন্যায়টা যে এই অন্যায়টাতে যে সরকারি মেশিনারি ব্যবহার করা হয়েছে, বরং সেই জবাবদিহিতা নির্বাচন কমিশনকে চাওয়া উচিত আমাদের, যে আপনারা কেন জি, সরকারকে আগেই সতর্ক করলেন না যে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আর বিভিন্ন তাদের জায়গাতে সতর্ক হ্যাঁ করতে ভোটের হবে কেন? প্রচারণায় সরকার কেন আরপিও লঙ্ঘন করবে? নির্বাচন হচ্ছে আরপিও অনুযায়ী, সরকার কি সেটাই তো। আরপিও করতে পারে না? এবং ডিসি, তারা কেন এই কাজটা এসপি, করতে হবে? ইউএনও যারা সরাসরি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তাদের অফিসে ঢুকলে বা তাদের কাছে যদি এই প্রচার প্রচারণা দেখা যায়, সেটা তো সঠিক হচ্ছে না আসলে। এবং আমি সরকার আমি কিন্তু আপনাকে কিছু সরকারি আমি প্রতিষ্ঠান কি কিন্তু আপনাকে নির্দেশ ওই দিয়েছে। ধারাটা একটু পড়ে শোনাবো? একটু পড়ে জি, শোনাই। পড়ে শোনান। জি জি জি, পড়ে হ্যাঁ, শোনান। এটা হলো আপনার আরপিওর 86 নম্বর অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি গণভোট অথবা কোনো ভোট বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন, তবে তিনি কোনোভাবেই গণভোটে হা বা না এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। কিন্তু সরকার নিজেই তো আহ্বান জানিয়েছেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা প্রধান উপদেষ্টা নিজেই বক্তৃতা দিয়ে হাতে ভোট দিতে বলেছেন। এখন তাকে কি এক এখন না, এটা সেটা তো কিসের মধ্যে করেছেনই। আছে রে ভাই? কিন্তু আপনি চিন্তা করেন যে সরকার তো এই আইনটা ভঙ্গ করেছেন, শুধু তাই না, আমি এই কথাটা একদম শুরুতে বলেছিলাম যে সরকার গণভোটের স্পিরিটের ক্ষতি করছেন। কেননা গণভোটে রাইট। সরকার পক্ষ হয় না। গণভোটে সরকার স্বাধীনভাবে জনগণকে বলে যে আমি যে কাজটা করছি এটাতে আপনারা স্বাধীনভাবে হ্যাঁ অথবা না বলেন, যাতে করে আমি ঠিক কাজটা করতে পারি। কিন্তু সরকার বলে দিচ্ছে আমার কাজটাই ঠিক, হ্যাঁ ভোট দেন, না দিলে আপনি দোসর, না দিলে আপনি গোলাম, না দিলে আপনি দেশের দরজা বন্ধ করে দিচ্ছেন, না দিলে ফ্যাসিবাদ এসে পড়বে। তাহলে সরকার তো এখানে কোনোভাবেই তার যে রোল প্লে করার কথা সেটা না করে তিনি একটা পক্ষ নিয়েছেন। এই পক্ষ সরকার নিতে পারেন না। সরকার জনগণের কাছে কেন গিয়েছেন? ঠিক না বেঠিক, হ্যাঁ বা না, এটা জানার জন্য। কিন্তু আপনি যদি বিচারের আগেই তালগাছ আপনার বলেন, যদি বলে দেন যে হ্যাঁ আপনি বিচার করুন, কিন্তু আপনাদের সবাইকে হ্যাঁ বলতে হবে, না বললেই আপনি ভুল, আপনি দোষর, আপনি নাই, আপনি, মানে অনেক রকম ট্যাগিং হচ্ছে। তো সরকার এই কাজটা করেছেন এবং সরকার অন্যায় করেছেন। এটা তো আইন অনুযায়ী তাই। এখন সরকার যদি বলেন, আমি দেখেছি সরকার, প্রত্যেক সরকারের কিছু চামচা গজায়, তো এই সরকারেরও গজিয়েছে এবং এরা কোনো কোনো ক্ষেত্রে সরকারের বেনিফিশিয়ারি। তারা বলার চেষ্টা করছেন যে এই সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার বলে ও যা খুশি তাই করতে পারে। এখন মনে করেন রাস্তার পাশে আপনি একটা আঘাত পেয়েছেন, কেউ একজন আপনার এই আঘাতটাকে বললো যে দেন দেন আমি এটা পরিচর্যা করি, করে কি উনি যা খুশি তাই করে দিতে পারবেন? উনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে গঠিত একজন চিকিৎসক, তাই না? অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার রক্ত বন্ধ করবে, কিন্তু সেই জন্য উনি কি যা খুশি তাই করতে পারেন না। উনি যদি যা খুশি তাই করেন নিজে না জেনে অথবা ইচ্ছাকৃত ভাবে, অথবা এই দাবিতে যে আমি তো ডাক্তার না কিন্তু রাস্তার পাশে ওনাকে পেয়েছি, এখন কি করব, আমার মনে যা চেয়েছে তাই করেছি, এটা তো পারা যায় না। যে কোনো ভাবেই গঠিত সরকারকে সরকারের মতো আচরণ করতে হবে, এটাই জি, হচ্ছে ঘটনা। এখন আমি আরেকটা প্রসঙ্গে একটু যাই, এটা নিয়ে সরকার কি করবেন জানি না। সরকারের আলী রিয়াজ সাহেব আবার কোন তথ্য দিবেন, হাজির করবেন সেটাও বলতে পারবো না। আমার তো পার্সোনালি আমি তো খুব হতাশ যে এই আমেরিকান নাগরিক আমাদের এখানে এসে কি করতেছে না করতেছে বুঝি না। আরেকটা বিষয় আমি বলি, এই যে আইন না মানার বিষয়টা, এখন আপনি কিন্তু শুরু থেকে বলে আসছিলেন এটা নিয়ে, আমি দেখেছি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন টক শোতে আপনি এখানে কিন্তু নৈতিকতার প্রশ্নটা তুলেছিলেন। এখন
আপনি যেটা নৈতিকতা কমন সেন্সে নৈতিকতা প্রশ্ন তুলেছিলেন সেটা কিন্তু এখন আইনগত ভাবেও যে অবৈধ এটা আমরা জানতে পারলাম। আইন নিয়ে কথা এখন যেন বলি আমাদের না, আইন নিয়ে কথা বললে বর্ডার বাহিনী এসে বলে আপনি কি লয়ার। বুঝছেন, বর্ডার বাহিনী নিজে তো পড়াশোনা করবে না, বর্ডার বাহিনী তো নিযুক্ত, পয়সার বিনিময়ে যা খুশি তাই বলে, মাথা বেচা লোকজন আঙ্গুল বিক্রি করে টাইপ করে। এই বর্ডার বাহিনীর জন্য আমি আর আইন নিয়ে কোনো কথা বলি নাই, আইনের লোকের আইন নিয়ে কথা বলে দিয়েছে। তো এখন কথা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা উনি যে আরেক কথা বললেন যে আমাদের এই দেশটা নাকি জালিয়াতির কারখানা, এখানে নাকি পাসপোর্ট জালিয়াতি হয়, ভিসা জালিয়াতি হয়, অমুক হয় তমুক হয়, এগুলি বললেন। এবং এক জায়গায় বললেন উনি যে উনি নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে গিয়েছিলেন, সেখানে দেখছেন যে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে একজন লোক, এক মহিলা গিয়েছেন, যেখানে যে সে গৃহ পরিচারিকার কাজ করছে। তো আমার কাছে এই জিনিসটা খুব কনফিউজিং মনে হলো যে যদি উনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যেয়ে থাকেন তাহলে গৃহ পরিচারিকার কাজ করবেন কেন? উনি তো ডাক্তারের কোনো কাজ করার চেষ্টা করবেন, এক নম্বর। দুই নম্বর কথা হলো যদি উনি সার্টিফিকেট নেন, বাংলাদেশ থেকে কোনো সার্টিফিকেট নিয়ে যদি কেউ বিদেশ যায়, তো সেই সার্টিফিকেট যদি কাজের জন্য প্রয়োজন হয় তাহলে সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা অ্যাটাস্টেড হতে হয়, ভেরিফাইড হতে হয়, নানা রকম কিন্তু বিষয় আশা আছে, আমি যতটুকু বুঝি। তাহলে এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে উনি যদি বলেন আমাদের এই দেশটা জালিয়াতির কারখানা হয়ে গেছে, তাহলে সরকার প্রধান হিসেবে উনি কি করলেন গত 1.5 বছরে? এবং ওনার এটা বলা সাজে? এখন সারা দুনিয়া তো বলবে যে তোমার সরকার প্রধান বলে তোমরা জালিয়াতির কারখানা, তো তোমাদেরকে আমরা কিভাবে কি করবো? এটা থেকে আমাদের ইমেজ দুনিয়া জুড়ে বৃদ্ধি পেল না কমলো? এই কথার পেছনে মানে অনেকগুলো অযৌক্তিকতা আছে। প্রথমত, আপনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গৃহ পরিচারিকার কাজ যিনি করছেন, এটি করতে পারেন যদি সত্যিকারের ডাক্তারও হন। অবস্থায় ভেদে বা কোনো চাপে পড়ে বা কোনো কারণে কেউ যদি সেখানে ডাক্তারি করতে পারছেন না কিন্তু গিয়েছেন, কোনো কারণে চাপে পড়ে কিন্তু মানুষ অনেক কিছু করে। কিন্তু সৌদি আরবে এই ঘটনাটি ঘটার কোনো সুযোগ নাই, কারণ সৌদি আরবে অবৈধ গৃহ পরিচারিকা রাখার কোনো সুযোগ নাই। যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন, তাকে আমাদের ইমিগ্রেশন পার হতে হয়েছে এবং এইখানেই তার আকামা বা ওয়ার্ক পারমিট শো করতে হয়। ওয়ার্ক পারমিট শো না করে কেউ সৌদি আরবে যেতে পারে না। ফলে এই ওয়ার্ক পারমিট শো করে যখন তিনি সৌদি আরবে গিয়েছেন, তার পাসপোর্টটাও সেখানে দেখাতে হয়েছে। ইমিগ্রেশনে কিন্তু পাসপোর্টে গায়ে পেশা লেখা থাকে এবং এই পেশাটা দেখা যায়, আমাদের ইমিগ্রেশনের অফিসাররা এটা দেখতে পান। ফলে যদি পাসপোর্টে পেশা লেখা থাকে ডক্টর আর আকামায় লেখা থাকে গৃহ পরিচারিকা, তাহলে আমাদের ইমিগ্রেশনই পার হওয়ার কথা না। ফলে উনি এই গল্পটা যে বলেছেন, এই গল্পটা আসলে বলেছেন হয়তো, কিন্তু এই গল্পটা কতখানি কি এটা আসলে বাছাই করা, যাচাই করা দরকার ছিল। ইনি এই অন্যায়টা দেখেছেন ওইখানে বসে, তাহলে ওই অন্যায়টা তো সুনাগরিক হিসেবে তখনই রিপোর্ট করে দেওয়ার কথা। আর গৃহ পরিচারিকা তাকে কেন এসে বলবে যে আমি ডাক্তার, অথবা কেন বলবে যে আমার ডাক্তারের সার্টিফিকেট আছে? আর ওই গৃহ পরিচারিকা যদি ধরা পড়ে গিয়ে থাকে সৌদি আরবে, তাহলে সরকারেরই সেটা জানার কথা। এই সরকারের থাকা অবস্থায় উনি যদি এটা জেনে থাকেন, তাহলে আমি বুঝলাম যে প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন। কিন্তু অতীতে গিয়ে থাকলে তিনি, তখন তো উনি প্রধান উপদেষ্টা না, ওনাকে এই গল্প কে শুনিয়েছে? এগুলো আসলে এক ধরনের মানুষের মনে কৌতূহলী, মানুষের মনে প্রশ্ন জাগায়। কিন্তু যে কাজটা তিনি করেছেন, তিনি বলেছেন বাংলাদেশ জালিয়াতির কারখানা, এটা ওনার মুখ থেকে আসাটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই জালিয়াতির কারখানার তিনি প্রধান উপদেষ্টা, এইটা তো তার মনে রাখা দরকার ছিল। এতে আমার মতো সাধারণ নাগরিকরা অনেকেই দুঃখ পাবেন। আমি আপনাকে একটা গল্প শোনাই, এটা আমার দেখা নয়া চিন নামে একটা বই আছে, শেখ মুজিবুর জি, রহমানের লেখা। জি, উনি তখন আহ, পাকিস্তানের প্রাদেশিক সরকারের মন্ত্রী সম্ভবত। তো উনি নয়া চীন পরিদর্শনে গিয়েছিলেন এবং সেইখানে যাওয়ার পরে ওখানে ওই কথাটা উনি লিখেছেন যে অনেকেই বদনাম করছিল পাকিস্তানের এবং পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার। কিন্তু উনি চিন্তা করলেন যে এই বদনাম করাটা তার সাজে না। কেন সাজে না? কারণ উনি বললেন যে এটা সাজে না এই জন্য, উনি কি তখন মন্ত্রী কিনা আমার এটা মনে নাই, আমার দেখে নয়া চীনে কিন্তু এই কাহিনীটা আছে, এটা আমি পড়েছি। উনি চিন্তা করলেন যে নিজের দেশের ব্যাপারে বিদেশিদের কাছে এসে বদনাম করাটা অত্যন্ত অন্যায়। নিজের প্রেসিডেন্ট কিংবা নিজের দেশের মানুষ বা নিজের দেশের যা কিছু থাকুক নিন্দা করার, এটা উনি যেহেতু রাজনীতি করেন দেশে করবেন, কিন্তু বিদেশের কাছে নিজের দেশকে ছোট করাটা উচিত হবে না বলে উনি বিরত থাকলেন। এবং এখানে আরো একটা গল্প আছে যে উনি একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলেন, সবাই উপহার দিচ্ছিল, উনি তো জানেন না যে সকলকে উপহার দিতে হয় এইভাবে। এবং উনি তখন, তার হাতে নাকি একটা আংটি ছিল, সে আংটিটা খুলে দিয়ে দিলেন।
কারণ এই জন্য দিলেন যে ওরা ভাববে যে বাঙালি এত গরিব, বাঙালির রাজনীতিবিদ এত গরিব বা এত দুর্বল যে সে একটা উপহার দিতে পারে না। মূল বিষয়টি এইখানেই যে আমাদের প্রধান উপদেষ্টা যখন আমাদের পুরো দেশটাকে জালিয়াতির কারখানা বলেন, তাহলে এই কারখানায় বহু বহু জালিয়াতি পয়দা হয়। এবার আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে এই সরকার তার পররাষ্ট্র দপ্তর বলেছে সৌদি আরবের চাপে হোক বা অনুরোধে হোক বা নির্দেশে হোক আমাদের সরকার ৬৯,০০০ রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দিচ্ছে, যাদের দিচ্ছে, রাইট। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার কথা না। কারণ তারা বাংলাদেশের পাসপোর্ট জালিয়াতি করে, জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা বাংলাদেশি সেজে সৌদি আরবে চাকরি নিয়ে চলে গিয়েছে। এখন আমাদের পাসপোর্টের আইনে পরিষ্কার লেখা আছে বাংলাদেশি সিটিজেন্স বাই বার্থ, ডিসেন্ট অর ন্যাচারালাইজেশন আর এলিজিবল ফর এ বাংলাদেশি পাসপোর্ট। এবং ওখানে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টের বয়স ১৭ বছরের মানে ১৮ বছরের নিচে হলে তার একটা ১৭ ডিজিট অনলাইন ভেরিফায়েবল বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকতে হবে। আর যদি ১৮-র বেশি হয় তাহলে এনআইডি থাকতে হবে এবং তাকে ইন পার্সন বায়োমেট্রিক দিতে হবে। তাহলে এই রোহিঙ্গাদেরকে যে নতুন ভাবে পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত হলো, ৬৯,০০০-কে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হলো, জালিয়াতদেরকে উৎসাহ দিল। কে দিল? জালিয়াতদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে আবার পাসপোর্ট দিয়ে দেওয়া হলো, যারা জালিয়াতি করে কোনো না কোনো একটা কিছু বের করেছিল, হয় বার্থ সার্টিফিকেট না হলে এনআইডি, না হলে তো পাসপোর্ট হওয়ার কথা না। তো জালিয়াতিতে কে উৎসাহ দিল? এবং এই যে জালিয়াতি আমাদের আছে, এই জালিয়াতির জালিয়াতি কারখানার বন্ধ প্রধান করার জন্য, উপদেষ্টা। এই জালিয়াতি বন্ধ করার জন্য এই অন্তর্বর্তী সরকার কি কি ব্যবস্থা নিয়েছেন জালিয়াতি বন্ধ করার জন্য? সেই ব্যবস্থাগুলো উনি নিবেন না? একটা জালিয়াতির কারখানাকে উনি জালিয়াতির কারখানা বলে দিয়ে তারপর চলে যাবেন? কিন্তু হয় না, আমরা রাইট। অত্যন্ত দুঃখ পেয়েছি। হতে পারে উনি যে কোনো কারণে উনি বলুক না কেন, এটা যদি সত্য কথাও হয়, কিছু সত্য রয়েছে যেটা উনি বলবেন না। কারণ উনি বললে গোটা পৃথিবীতে এই কথাটি রেজিস্টার্ড হবে যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশটাকে কারখানা বানিয়ে বলে বলে বলেছেন, কারখানা হিসেবে উল্লেখ করেছেন। এবং সেটা কিসের কারখানা? সেটা জালিয়াতির কারখানা। অথচ আমাদের এই দেশটা পৃথিবীর বস্ত্র কারখানা, আমাদের এই দেশটা পৃথিবীর অন্যতম বৃহৎ মৎস্য খামার, আমাদের এই দেশটা পৃথিবীর চিকিৎসা শাস্ত্রের এক মিরাকল পাবলিক হেলথে, যেখানে আমরা এত বেশি টিকা, এত বেশি প্রতিরোধযোগ্য রোগ, এত বেশি আহ, মৃত্যু কমানো, এত বেশি নারী এবং শিশুর স্বাস্থ্যের উন্নতি, আমাদের গড় আয়ের উন্নতি করেছি। উনি কিন্তু এই কথাটাও বলেছিলেন, পোর্ট সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা নাই, এই জন্য লোকে ভারতে যায়। আচ্ছা, একটা কথা বলি, আমি একটু এবং আরো পলিটিক্স আরো বিষয়ে একটা আলোচনা কথা করতে আমি চাই। বলি, উনি যে এই কথাটা বলে দিলেন আমাদেরকে জালিয়াতির কারখানা বললেন, আমাদের এই দেশটা তো আরো বহু কিছুর কারখানা। আমাদের এই দেশটা আহ, শুধু যে আহ, জালিয়াতির কারখানা যে উনি বললেন সেটা তো নয়, গর্ব করার মতো বহু কারখানা আমাদের এই দেশে আছে। আমাদের এই দেশে এমন এমন কারখানা ছিল বা আছে যে কারখানার জন্য আমরা ব্রিটিশদের অ্যাওয়ার্ড পেয়েছি, উনি যেমন আমেরিকানদের অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের এইখানে একটা উলের কারখানা ছিল, সে উলের কারখানাটা নিউমোনিয়া আক্রান্ত হয় শিশুরা, সেই জন্য তাদের জন্য শীতের কাপড় বানাতো, ক্যাপ বানাতো, গ্লাভস বানাতো উলের। এবং সে হাতে বোনানো নামে সেই প্রজেক্ট কিন্তু রানী সেটাকে পুরস্কৃত করেছেন যে আমরা শিশুদের জন্য এটা তৈরি করি, এবং এই প্রোডাক্ট আমাদের এখানে গরিব নারীরা তৈরি করতো এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশে গরিব শিশুরা ব্যবহার করতো। তাহলে এই কারখানাগুলি উনি চোখে দেখলেন না? উনি শুধু জালিয়াতির কারখানাটাই দেখলেন, ওনার গ্রামীণ ফোনের কারখানাটা উনি দেখলেন না, ওনার গ্রামীণ ব্যাংকের কারখানাটা উনি দেখলেন না, ওনার ড্যানন দইয়ের কারখানাটা উনি দেখলেন না? এগুলি কি জালিয়াতির কারখানা? এগুলো তো ভালো কারখানা। উনি ভালোর কথা না বলে উনি আমাদের ওই কয়েক লক্ষ কিংবা কয়েক হাজার জালিয়াতের জন্য পুরো দেশটাকে জালিয়াত বানিয়ে দিলেন। আমাদের দেশের কৃষক জালিয়াত, আমাদের দেশের শ্রমিক জালিয়াত। কি জালিয়াতি করে আমাদের কৃষকেরা? কি জালিয়াতি করে যারা ক্ষুদ্র ঋণ নেয় তার ব্যাংক থেকে? কি জালিয়াতি করে আমাদের এত কোটি কোটি সাধারণ মানুষ? কি জালিয়াতি করে আমাদের মায়েরা? কি জালিয়াতি করে আমাদের শিশুরা? এই যে তরুণদের জন্য উনি এত উৎসাহিত, সেই তরুণরা কি জালিয়াতি করে? যাই হোক, আমরা এটা নিয়ে আর বেশি কি বলবো, উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, আমাদের খুব দুঃখ মুরব্বী। পেয়েছি, খুবই দুঃখ পেয়েছি। আমি বাপ খুব বকা ওনার দিলে কাছে মানুষ এভাবে দুঃখ কথা পায় আশা না? করিনি। বাপে যদি বকে মানুষ দুঃখ পায় না?
যাকে আপনি অনেক আমি শ্রদ্ধা করেন। একটা শেষ কথা বলে শেষ করতে চাই, ছোট্ট করে বলেন একটু একটু রাজনৈতিক কথা। আমাদের মাহফুজ আলম, আমাদের সাবেক উপদেষ্টা, উনি একটা কথা বলেছেন। ওনার কথা মাঝে মাঝে উনি কিছু কিছু কথা বলে ফেলান, যেটা নিয়ে বেশি আলোচনা হয়। উনি ভারতের দ্য উইক ম্যাগাজিনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে। এবং এটা উনি ব্যাখ্যা করে বলেছেন এই দুইটা পার্টি হলো একে অপরের অল্টার ইগো, মানে পরিপূরক সত্তা, এরকম বলার চেষ্টা করেছেন। কাজেই এটা থাকলে ওটা থাকবে। তো এই কথাটার ব্যাপারে আপনি ছোট করে একটু মন্তব্য করতেন। ভালো লাগলো এই কথাটা। আমি কিছুদিন আগে একটা টিভি টক শোতে বলেছি যে জামাত হচ্ছে আওয়ামী লীগের একটা প্রতিবিম্ব। আয়নার সামনে দাঁড়ালে যে বাম হাত হয়ে যায় ডান হাত, আর ডান হাত হয়ে যায় বাম হাত। জামাত হচ্ছে ওই জিনিস। কারণ জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি ছিল, আর আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের সংগঠক। ফলে শুরু থেকেই তারা একে অন্যের বিপরীতে দাঁড়ানো, কিন্তু তাদের আচরণে প্রচুর মিল রয়েছে, এবং এই আচরণের মিলের কারণে একে অন্যের অল্টার ইগো হয়ে গিয়েছে, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো। কিংবা ধরেন মির্জা আব্বাস কিছুদিন আগে বলেছিলেন যে জামাতের ওষুধ হচ্ছে আওয়ামী লীগ। ঘটনা কিন্তু একই। মাহফুজ আলম আসলে আমার কাছে মনে হয়েছে যে উনি মাঝে মাঝেই যেটা বলেন সেটা তার বোধ থেকে বলেন আর কি। কর্মের অনেক সমালোচনা থাকে, কথার অনেক সমালোচনা থাকে, কিন্তু যেটা ঠিক কথা বা যেখানে সাবস্ট্যান্সিয়াল বক্তব্য, সেগুলিকে কিন্তু গ্রহণ করতে হয়। ফলে এই কথাটার মধ্যে এক ধরনের সত্যতা রয়েছে, এবং উনি যেটা বলেছেন আহ, মোটামুটি ভালোই বলেছেন। ওনাকে কিন্তু মনে করা হয় যে উনি খানিকটা জামাতের রাজনীতি পছন্দ করেন না, এরকম মনে করা হয় আর কি মাহফুজ আলমকে। জি তো ফলে উনি জি। হয়তো এটাও বলেছেন। আর মজার ব্যাপার, উনি ভারতের একটা পত্রিকার সাক্ষাৎকার দিয়েছেন। আমাদের দেশ ভারতে খেলতে যাবে না, আমাদের দেশ ভারতকে আধিপত্যবাদী বলে, আমাদের দেশ ভারতের পুরো গণমাধ্যমকে বলেছে যে তারা হচ্ছে আমাদের শত্রু। তারপরে আমাদের মানে আমাদের এখানে বিশাল ভারত বিরোধী একটা প্রচারণা হয়েছে, যার কিছু সত্য, কিছু অর্ধসত্য, কিছু মিথ্যাও, কিন্তু এই ব্যাপারটা তো রয়েছে। এবং সেইখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আধিপত্যবাদী দেশের একটি পত্রিকাকে তিনি বেছে নিয়ে এই ভারতীয় আহ, সাংবাদিক যারা আওয়ামী পন্থী, সেরকম একটা সংবাদ মহলে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা তার একটা, আমি মনে করি যে সৎ সাহস। তিনি শত্রুর সঙ্গে বসবাস করেছেন বা শত্রুর সঙ্গে কথাবার্তা বলেছেন। তার মানে আমরা বলবো যে আমাদের দেশপ্রেমিকরাও ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিতে পারে তাহলে। কারণ মজার ব্যাপার কি জানেন, মানুষ এক্সপোজার যখন চিন্তা করবে, বা ধরেন লাড্ডু যখন খাবে, কিংবা ধরেন রসগোল্লা যখন খাবে, ভালো দোকানেরটাই খায়। ফলে ওরা সবাই জানে যে ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার দিলে সেটা যত প্রচারিত হয়ে যাবে, সেটা আমাদের এখানে দিলে হবে না। ফলে সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টাও দিয়েছেন ভারতের মিডিয়াতে সাক্ষাৎকার। আবার আমাদের বিগত সরকারের প্রধানমন্ত্রীও দিয়েছেন ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার। আবার দেখেন ওনার পুত্র দিয়েছেন আল জাজিরাতে সাক্ষাৎকার, যে আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বানিয়ে মানে রীতিমতো বলে দিয়েছিল যে আসলে কাহিনীটা কি হয় বাংলাদেশে। কিন্তু রাইট। বাঁচার সময় বাঁচলেন কেন জানেন? ওনারাও জানে মাইক ভাড়া করলে বড়টা ভাড়া করতে হয় কল রেডি। ফলে ওনারা বড় মাইকটা ভাড়া করে সবসময়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল লতিফ সাহেব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আব্দুল লতিফ সাহেবের বিশ্লেষণ, ওনার কিছু রসিকতাও শুনলেন, গল্প শুনলেন, কিন্তু সবকিছুর মধ্যেই কিন্তু আমাদের অবস্থান সম্পর্কে, আমাদের যারা নাকি দায়িত্ববান ব্যক্তি যারা আছেন, নির্বাচনের পর যে সংসদ অধিবেশন বসলো আজকের এই দিনে 12 তারিখে আমি ভিডিওটি করছি। আজকের এই সংসদে স্পিকার নির্বাচিত হবেন, কিন্তু স্পিকার নির্বাচিত হওয়ার আগে সরকারি দল তারা তাদের সংসদ নেতা নির্বাচন করেছেন, এবং সেখানে সংগতকারণী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকারি দলের নেতা, আর বিরোধী দলের যে নেতা তিনি ডক্টর শফিকুর রহমান, জামাতের সভাপতি। আমি আজকের এই দিন থেকে মানে ওনাকে আসলে জামাতের সভাপতি বলবো, জামাতে ইসলামের সভাপতি বলবো। আমির শব্দটি আমি ব্যবহার করব না ব্যক্তিগতভাবে। আমির বলতেই মনে হচ্ছে যে তিনি আমাদের থেকে আলাদা। আমিরুল মোমিনিন মানে আমাদের সবার নেতা, আমাদের সবার বস, আমাদের সবার সাথে অভিজাত, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। নট লাইক দ্যাট। তিনি জনগণের নেতা,
তিনি জামাতের সভাপতি। এখানে আসলে আমির শব্দটি আমাদের বাঙালি ঘরানার সাথে যায় না, এটা জামাতের ব্যক্তিগত। তারা তাকে আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, আমিরে জামাত ইত্যাদি ইত্যাদি কথা বলতে পারি, কিন্তু আমরা আমজনতা যারা আছেন আমরা তাকে ডক্টর শফিকুর রহমান, জামাতের সভাপতি বা জামাতের যে সংগঠনের প্রধান সেটা বলতে পারি, চেয়ারম্যান বা চেয়ারপারসন, হোয়াটএভার মেবি। তো জামাতের সভাপতি সেখানে সংসদের বিরোধী দলীয় নেতা হবেন। আলোচনাটা দীর্ঘায়িত করব না, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু হবে। আমি শুধু বলবো যে ওনার আগে সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন জিএম কাদের, জাতীয় পার্টির। তার আগে ছিলেন বেগম রওশন এরশাদ। তো বেগম রওশন এরশাদ এবং জিএম কাদের এই দুজনকে বলা হয় আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দলীয় নেতা। এবং সেই যে রওশন এরশাদ এবং জিএম কাদের যদি ব্যক্তিগতভাবে ধরেন, এই দুজনের যে বংশমর্যাদা, তাদের ব্যক্তিগত জীবনের যে সফলতা, আসলে আমাদের এই বাংলাদেশের অ্যাভারেজে ডক্টর শফিক বা অন্যান্য যারা আছেন তাদের অনেকের চাইতে সহস্র সহস্র গুণ বেশি। যেমন ধরুন আমি রওশন এরশাদের কথাই বলি। রওশন এরশাদ প্রেসিডেন্টের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, নিজে 6 থেকে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জীবনে কখনো পরাজিত হননি। এবং সারা বাংলাদেশ তাকে নিয়ে বিভিন্ন সময় যত রকম আজে বাজে কথাবার্তা আছে, তিনি সোনাচোরা কারবারি করেন, ওটা করেন, দুর্নীতিবাজ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল পুরো জাতি বলতে পারবেন না যে বেগম রওশন এরশাদ তার মুখ দিয়ে একটা বাজে শব্দ উচ্চারণ করেছেন, কোনোদিন মেজাজ হারিয়ে ফেলেছেন, অথবা কারোর সঙ্গে একটু কটু শব্দ ব্যবহার করেছেন। নাম্বার 1। নাম্বার 2 হলো উনি এখন একেবারে জীবন সায়াহ্নে বয়োবৃদ্ধ, তার বয়স হয়তো এখন প্রায় 90 বছর। উনি কারো টাকা মেরেছেন, কারো হক নষ্ট করেছেন, কারোর সঙ্গে বেইনসাফি করেছেন, আমরা যারা সমালোচনা করেছি তার বিভিন্ন সময়, আমরা এখন পর্যন্ত তার কোনো প্রমাণ পাইনি। তিনি অতি উচ্চ শিক্ষিতা, মার্জিতা। আগেই বললাম যে তিনি অতি উচ্চ বংশীয়, তার সঙ্গে সঙ্গে যৌবনে প্যারাগন বিউটিফুল ছিলেন। আপনি যদি তার 30-35 বছরের ছবিগুলো দেখেন, 20-25 বছরের ছবিগুলো দেখেন, বেগম রওশন এরশাদের মতো এরকম সুন্দরী মহিলা বাংলাদেশে দ্বিতীয়টি ছিল না, কেউ ছিল না। তার প্রত্যেকটা জিনিস, তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত, আল্লাহ মানে একটা রমণীকে যত সুন্দর করা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক ততটুকু সুন্দর তাকে করেছিলেন। তো সেই মানুষটি তিনি জীবন সায়াহ্নে এসে শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দলীয় নেতা হয়েছিলেন। তো এই যে বিরোধী দলীয় নেতা হয়েছেন, বিরোধী দলীয় নেতা হওয়ার পর তার শালীনতা ছিল, ভদ্রতা ছিল, সব কিছু ছিল। এবং দীর্ঘদিন ওই যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যখন তার স্বামী আসম আব্দুর রবকে গৃহপালিত নেতা বানিয়েছিল, ওর পর থেকে ওখানে যে আসর ঢুকছে, শয়তান ঢুকছে, সেই শয়তানের মধ্যে সেই শয়তানগুলো বারবার ওয়াসা দিয়ে এক দলকে শক্তিশালী বানিয়ে ফেলে আর বিরোধী দলকে দুর্বল থেকে দুর্বলতর বানিয়ে ফেলে। তো সেই দিক থেকে এখন যিনি বর্তমান আছেন জামাতের সভাপতি শফিকুর রহমান, তিনি কি তারেক রহমান সাহেবের গৃহপালিত বিরোধী দলীয় নেতা হবেন, নাকি সত্যিকার অর্থে যেটি সারা দুনিয়াতে হয় এরকম একটি শক্তিশালী বিরোধী দলীয় নেতা তিনি হবেন, এটা দেখার বিষয়। তবে যেভাবে বিএনপি ব্রুট মেজরিটি পেয়েছে, যেভাবে বিএনপির সঙ্গে জামাতের গত 17 মাসে টাগ ওয়ার হয়েছে, এবং যেভাবে অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে, আর পর্দার আড়ালে যে সকল কথাবার্তা আমরা শুনতে পেরেছি, সেই অর্থে একটা সত্যিকার ইফেক্টিভ বিরোধী দলীয় নেতা যদি ডক্টর শফিকুর রহমান হতে পারেন,
তাহলে বাংলাদেশে জামাত একটা নতুন ইতিহাস তৈরি করবে। আর যদি তিনি সেটা না পারেন, তাহলে আওয়ামী লীগের জমানাতে জামাত যেভাবে গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত ছিল, তারা রাতের আধারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করতেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতেন, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করতেন, এমনকি শেখ হাসিনার সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। আবার তারা বিএনপি থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ রক্ষা করতেন। আর প্রায় সমস্ত কর্মকাণ্ডই তারা তলে তলে করতেন, গুপ্তভাবে করতেন। এটা নিয়ে খুব হাসাহাসি হতো। তো সেই জায়গা থেকে তারা শেখ হাসিনার পতনের পরে যেভাবে বের হয়ে এসেছিলেন, এটা এখন রীতিমতো বিস্ময়কর। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন তিনি স্পষ্ট করে বলেছেন যে যে দলটির জনপ্রিয়তা মাত্র 5 থেকে 7%, এবং এটাই সত্য। বাংলাদেশে এখনো পর্যন্ত জামাতের যে জনপ্রিয়তা সেটা শতকরা 5 ভাগ থেকে 7 ভাগের বেশি নয়। তো এই যে 5 থেকে 7 ভাগ, তাও আবার গুপ্ত। যদি প্রকাশ্যে বলা হয় যে আমরা জামাত করি, সেক্ষেত্রে 2% হবে, বাকি 3% গুপ্ত। তারা গোপনে গোপনে জামাত করে, আর প্রকাশ্যে হয়তো চুপচাপ থাকে, মাদ্রাসার শিক্ষকতা করে, অথবা অনেকে বিএনপি করে, অনেকে আওয়ামী লীগ করে, এরকম হতে পারে। তো সেই দলটি গত 17 মাস দেশ পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রভাব বিস্তার করেছে। এরপরে ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে ক্ষমতা আসার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে। এটা জনাব সালাউদ্দিন সাহেব এটা মানতেই পারছেন না। হাউ ইট ইজ পসিবল, এটা কী করে সম্ভব? কাজেই তারা বলছেন, বিএনপি বলছে এবং সালাউদ্দিন সাহেব বলছে যে জামাতের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন, এটা ছিল রীতিমতো দুঃস্বপ্ন, উচ্চাভিলাষও নয়। তো এই যে জামাতকে আন্ডারমাইন করা এবং জামাতকে জামাতের জায়গায় নামিয়ে আনা, এবং তারেক রহমান সাহেব নিজেও বাংলাদেশে এসে বারবার জামাতকে গুপ্ত সংগঠন বলে টিটকারি করেছেন। এবং গত 17 মাসে জামাতের প্রতি যে আনুগত্য দেখানো হয়েছে বিভিন্ন মহল থেকে, আর বিএনপির পক্ষ থেকে যে তোয়াজ এবং তদবির করা হয়েছে, আজকের দিনের পর থেকে সেটা আর দেখানো হবে না। বিএনপি কঠোর হবে, নেতাকর্মীরা ধৈর্য হারিয়ে ফেলবে, এবং এটা খুব দ্রুত ঘটতে থাকবে। আগামী 1-1.5 মাসের মধ্যে এই ঘটনাগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘটতে থাকবে। সেই অর্থে জামাতকে আবার সে গুপ্ত হয়ে যেতে হবে, অথবা জামাতকে রাজপথে সেই আওয়ামী লীগের মতো শক্তিমত্তা নিয়ে দাঁড়াতে হবে। কিন্তু পার্লামেন্টে তারা সত্যিকার অর্থে যদি সরকারি দল না চায়, এখন ওই যে বললাম যে পার্লামেন্টের মধ্যে ভূত ঢুকে গেছে, আর শুরু থেকে পার্লামেন্টে এখন এমন কিছু কাজকর্ম হচ্ছে, যেমন দেখা গেল যে একটা সময় আল্লাহু আকবার স্পিকারের পেছনে একটা যে কালেমা, এই প্রথম তারেক রহমান সাহেব সেটা স্থাপন করেছেন। এখন এটা মূলত আসলে ধর্মভিত্তিক রাজনীতির যে একটা সূচনা, মানুষের আবেগ নিয়ে খেলা। এর বাইরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্পিকারের পেছনে থাকার যে কোনো বরকত ওই পার্লামেন্টের উপরে আসবে বা অন্য কোনো কিছু আসবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। বরং ওখানে যদি এরকম থাকতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ থাকতো, বা শয়তান তাড়ানোর যে দোয়া আছে সেই দোয়াগুলো যদি সংসদের চারিদিকে থাকতো, তাহলে সেটা হয়তো তুলনামূলকভাবে ভালো হতো। তো যাই হোক, এখন ওই যে পার্লামেন্টের মধ্যে যারা সরকারি দল থাকেন, যাদের ব্রুট মেজরিটি থাকে, তারা বাংলাদেশে ইতিপূর্বে যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো আগামীতে বিএনপির দ্বারা হওয়ার সম্ভাবনা 99.99%। যদি সেই কাজগুলো বিএনপি না করে, তাহলে বিএনপি অমরত্ব লাভ করবে। আবার এই যে বিএনপি যে সংসদের ভিতরে বাইরে জামাতকে যে চাপ দেবে, সেই চাপে ডক্টর শফিক যদি তিনি রওশন এরশাদ হয়ে যান, তিনি যদি আসম আব্দুর রব হয়ে যান, তিনি যদি জিএম কাদের হয়ে যান, অ্যাজ ইট ইজ, আমরা বাংলাদেশে কোনো পরিবর্তন পেলাম না, যেই লাউ সেই কদু। বরং সেক্ষেত্রে জামাতের মতো একটা দল, শফিক সাহেবের মতো একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি যদি সেই গৃহপালিত বিরোধী দলের নেতার পরিচিত হতে থাকেন,
তাহলে জামাতের রাজনীতিও কিন্তু শেষ হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে জাতীয় পার্টি আজ এখন একটি মানে এমন একটা দল, যা শুধু এমন একটা দল, অতীতে যারাই গৃহপালিত হয়েছে তারা শেষ হয়ে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকেনি। যে কোনো কারণে অনেক অনেক এখানে ইকুয়েশন রয়েছে, যে ইকুয়েশনের কারণে বিএনপি ক্ষমতায় ফিরে এসেছে, কিন্তু ক্ষমতায় যদি তাদের টিকে থাকতে হয় তাহলে তাদেরকে 3টা ভাগে 3 মাস এক ধরনের কাজ করতে হবে, 6 মাস এক ধরনের কাজ করতে হবে, আগামী 1 বছর এক ধরনের কাজ করতে হবে, এবং মোটামুটি ধরে নেওয়া হয় যে 2 বছর যদি তারা টিকে যান তাহলে ধরে নিতে হবে যে এই সরকারটি পরবর্তী নির্বাচন পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারবে। কিন্তু সরকার যদি ভুল করতে থাকেন, একের পর এক ভুল করতে থাকেন, তাহলে মানুষ 3 মাসও সময় দেবে না সরকারকে। এর কারণ হলো আমাদের যে রাজপথ এখনো উত্তপ্ত হয়ে আছে, এই রাজপথ থেকে এখনো রক্তের এবং বারুদের গন্ধ আসছে, এই রাজপথে এখনো বিপ্লবীদের পদধ্বনি শোনা যাচ্ছে, এবং আমাদের এই দেশের যে সীমান্ত এখনো খোলা অবস্থায় আছে, পলাতকদের জন্য সেই সীমান্ত খুলে রেখেছে যারা পালাবে। তো এরকম একটা প্রাকৃতিক পরিবেশে যে সকল ছিদ্র রয়েছে, সীমান্তে ছিদ্র রয়েছে, প্রকৃতির যে সকল দুর্বলতা রয়েছে, যে সকল উপলক্ষ রয়েছে, প্রত্যেকটা জিনিস সরকার এবং বিরোধী দল যদি মোকাবেলা করতে পারে ঈমান দ্বারা, একিন দ্বারা, সত্যতা দ্বারা, ন্যায়পরায়ণতা দ্বারা, কোরআনিক বা ধর্মীয় বিধিবিধানের যে নীতি নৈতিকতা আছে, অন্তর থেকে যেটি হওয়া উচিত, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে যার ধর্ম মতো এই জিনিসগুলো যদি ন্যায়পরায়ণতার সাথে করে, হয়তো ওই সংসদে বরকত আসবে। অন্যথায় আনাকুম জানাকুম, রওশন এরশাদ এবং ডক্টর শফিক কিংবা শেখ হাসিনা বা তারেক জিয়া, এই দুয়ের মধ্যে খুব বেশি পার্থক্য হবে বলে মনে হচ্ছে না, বরং অতীতের চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, যদি না প্রতিটি পক্ষ আল্লাহকে হাজির নাজির না মানেন, এবং যে কাজকর্ম তারা করবেন, চিন্তা ভাবনা করবেন, সব কাজকর্মের মধ্যে যদি তারা আল্লাহকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আর বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে কিছু টুকটাক যে হুমকি ধামকি এগুলো উচ্চারণ করছে। আপাতত এই শান্ত শিষ্ট যে রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশ আসলে কতদিন অক্ষুণ্ণ থাকবে, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে মার্চ মাসের 11 তারিখে আমি এই ভিডিওটি করছি, একদিন পরে অর্থাৎ 12 তারিখে জাতীয় সংসদের যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেটি 12 তারিখে বসবে। ইতিমধ্যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপি তারা তাদের যে পার্লামেন্টারি কমিটি, সেই পার্লামেন্টারি কমিটির বৈঠক তারা করেছে জাতীয় সংসদ ভবনে, এবং তার যে স্টিল ছবি এসেছে সেখানে মঞ্চে সঙ্গতির কারণে আমরা দেখতে পেলাম যে পার্টির মহাসচিব মির্জা ফখরুল, সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং সংসদের চিফ হুইপ যিনি আছেন তিনি, তারা সবাই মঞ্চে উপবিষ্ট, আর যারা দলীয় সংসদ সদস্য তারা প্রথা অনুযায়ী সেখানে আলাপ আলোচনা করছেন, এবং এটা জাতীয় সংসদের একটা রেওয়াজ। অন্যদিকে বিরোধী দল এনসিপি এবং জামাত, তার সঙ্গে যারা স্বতন্ত্র রয়েছেন, তারা এই মুহূর্তে আগামীকালে জাতীয় সংসদ যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের প্রেক্ষিতে যে আগামীকাল যে অধিবেশন হতে যাচ্ছে, সেই অধিবেশনে তাদের কি ভূমিকা হবে, সেই ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। প্রথমত, যেভাবে বিপ্লব হয়েছে, যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, এবং যেভাবে গত 17টি মাস ধরে বাংলাদেশে যা কিছু চলেছে, তাতে করে ইউনূস জামানাতে যে অর্ডিন্যান্সগুলো জারি হয়েছে, সেই অর্ডিন্যান্সগুলো জামাতের জন্য, ডক্টর ইউনূসের জন্য রীতিমতো লাইফ লাইন, এবং সেই লাইফ লাইন রক্ষা করার জন্য জামাতকে এসপার অথবা ওসপার দুটোর একটা করতে হবে। তারা যদি বিএনপির 100 আধিপত্য মেনে নেয়, এবং বিএনপি এভাবে এখন যেভাবে চাচ্ছে যে সব কিছু সংবিধান অনুযায়ী তারা করতে ইচ্ছুক, সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা সংবিধান অনুযায়ী এসেছেন, এবং
আগামীতে যা কিছু করবেন সংবিধান অনুযায়ী করবেন এবং তাদের যে বিদায় সেটাও সংবিধান অনুযায়ী হবে। তার এই বক্তব্যের মাধ্যমে মূলত জুলাই সনদ, উচ্চকক্ষ, সংস্কার কমিশন, তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা ছাড়াও পর্দার আড়ালে যে সকল সমঝোতা হয়েছে বলে গুজব রটেছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা, জুলাই আগস্টের সময়টিতে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে সেইগুলোর ব্যাপারে যে ইন্ডিমিনিটি দিয়েছে সেই ইন্ডিমিনিটিগুলো বহাল রাখা ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু দিন যত যাচ্ছে ততই বিএনপির জন্য দেশি বিদেশি চাপ বাড়ছে, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং যে সকল যাকে বলা হয় মব হয়েছে সেগুলোর বিচার ছাড়াও পুলিশ হত্যাকাণ্ডের বিচার করার জন্য জোর দাবি উঠছে এবং এটি এখন বিএনপির জন্য রীতিমতো গলার কাটা হয়ে দেখা দিয়েছে। বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, পুলিশের সাহায্য নিতে হয়, এমনকি মিলিটারির সাহায্য সহযোগিতা নিতে হয়, তাহলে গত 17 মাসের যে মব সন্ত্রাস সেটার একটা দফারফা করতে হবে। আর মব সন্ত্রাস যেভাবেই হোক না কেন সেটির বিচার হলে, তদন্ত হলে এখানে যারা ফেঁসে যাবেন তাদের নাম আমাদের সকলেরই প্রায় মুখস্থ। একটা কথা না বললেই নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী তারা কেউ ছাড় পাবেন না। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে বিরাট যে ফর্দ, দুর্নীতির ফর্দ এটি জমা পড়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে এবং দুর্নীতি দমন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা রীতিমতো টাস্কি খেয়ে গেছেন যে হাউ ইট ইজ পসিবল, এটা কি করে সম্ভব হলো, এত অল্প সময়ের মধ্যে তারা এত বিরাট আকাশ চুরি কী করে করলো। পুকুর চুরি নয়, সাগর চুরি নয়, রীতিমতো আকাশ চুরি করেছে। তো যা হোক, এখন সবার যে বক্তব্য সেই বক্তব্য হলো বিএনপি প্রাণান্তভাবে চেষ্টা করবে জামাতকে চাপে রাখার জন্য, আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি করে দেওয়া। আবার অন্যদিকে বিএনপি চাইবে, জামাত চাইবে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যে রাজনৈতিক সম্পর্ক সেটি তারা তৈরি করবে এবং তৈরি করে আওয়ামী লীগ এবং জামাতের মাধ্যমে একটি বিরোধী দলীয় রাজনৈতিক শক্তি সংসদের ভিতরে এবং বাইরে বর্তমান সরকারের জীবনকে রীতিমতো ত্রাহি ত্রাহি করে তুলে দেওয়া এবং খুব দ্রুত আরেকটি অন্তর্বর্তীকালীন যে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করা, এরকম একটা চাল চলছে। এর বাইরে আওয়ামী লীগ আসলে কী করছে? আওয়ামী লীগ কি বিএনপির সাথে যোগাযোগ করছে? আওয়ামী লীগ কি জামাতের সঙ্গে যোগাযোগ করছে বা করবে? তারা কি দিল্লির উপর নির্ভর করছে নাকি তারা নিজেরা আগের মতো ইনুজ্জামানাতে যেভাবে ভয় দেখাতো যে টুস করে তারা ঢুকে পড়বে, ঠিক সেইভাবে খুব দ্রুত তারা ঢুকে পড়ার চেষ্টা করবে কি না, এখন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমার সিক্স সেন্স যেটা বলছে সেটি হলো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আসলে কোনো সমঝোতা হবে না এবং আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে কখনো কোনো ক্ষমতাধর লোকের দাবিদারি করলে, ক্ষমতাধর লোকদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে গৃহপালিত বিরোধী দল হলে কি অবস্থা হয় সেটা তারা খুব ভালো করে জানে। এরশাদ জামানাতে তারা একবার এরশাদের খপ্পরে পড়ে 86 সনের নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতিতে অন্তত 10 বছর তারা পিছিয়ে গিয়েছিল। 1986 সনে যদি এরশাদের সঙ্গে তাদের সমঝোতা না হতো সেক্ষেত্রে 91-তে হয়তো বিএনপি ক্ষমতায় আসতো না। বিএনপি ক্ষমতায় এসছে মূলত তাদের আপোষহীনতার কারণে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে সংসদে বিরোধী দলীয় একটা শক্তিশালী বিরোধী দলীয় নেতা থাকা যে কতটা জরুরি এখন তারা হাড়ে হাড়ে বুঝছে। যখন ক্ষমতা ছিল তখন গৃহপালিত বিরোধী দলের যে আনন্দ এটা তারা উপভোগ করেছে, কিন্তু সেই আনন্দ এখন সুদে আসলে তাদের উপর আরোপিত হচ্ছে। তো সেই কারণে সরকারের কোনো আনুকূল্য নিয়ে কিংবা দিল্লির তাবেদার হয়ে তারা বাংলাদেশে ফিরে এসে আবার রাজনীতিতে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্টি, থার্ড পার্সন বা থার্ড পার্টি বা সিঙ্গুলার নম্বর হবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের যদি রাজনীতির উচ্চাশা থাকে,
রাজনীতি তারা করতে চান, তাদের যত রকমই ভুল হোক, ভ্রান্তি হোক, গুনাহ হোক, অন্যায় হোক, অবিচার হোক, তারা বাংলাদেশে ফিরে আসবেন এবং আইনের কাছে আত্মসমর্পণ করবেন এবং জেলে থেকে রাজনীতি করবেন। এছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। উদাহরণ হিসেবে তারা বিএনপির সফলতাকে তারা মূল্যায়ন করছে বা করবে। কোনো কারণে যদি আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে বেগম জিয়া দেশের বাইরে চলে যেতেন এবং বিএনপির বেশিরভাগ নেতা যদি আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাতেন, তাহলে বিএনপির পক্ষে কোনো অবস্থাতেই ক্ষমতায় ফিরে আসা সম্ভব ছিল না। এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে যেভাবে পাইকারি হারে আওয়ামী লীগের লোকজন পালিয়েছে, বিরাট অংশ দেশের বাইরে চলে গেছে এবং তারা যতদিন দেশের বাইরে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে দুর্নাম হবে, বদনাম হবে। এবং সেই দুর্নাম এবং বদনামের প্রেক্ষিতে যারা আওয়ামী লীগ করেন বাংলাদেশে, একটা সময় তাদের অবস্থা হয়ে যাবে মুসলিম লীগের মতো। তাদের আত্মবিশ্বাস কমে যাবে, তাদের ভরসা কমে যাবে, বিশ্বাস কমে যাবে এবং এই নির্বাচনে, বিগত নির্বাচনে যা হয়েছে, তারা দলীয় নির্দেশ অমান্য করে কোথাও জামাতকে ভোট দিয়েছে, কোথাও বিএনপিকে ভোট দিয়েছে। ফলে আগামীতে যদি তারেক রহমান সাহেব ভালো করেন এবং জামাতে বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আওয়ামী লীগ যদি এই সময়টাতে মাঠে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে না পারে এবং তাদের অবস্থান তারা নিশ্চিত করতে না পারে, তাহলে এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন, তারা যারা রাজনীতি করবেন, কেউ বিএনপিতে চলে যাবেন, কেউ জামাতে চলে যাবেন, কেউ নিষ্ক্রিয় হয়ে পড়বেন। তো সেই অর্থে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, তাদের জন্য ফরজে আইন গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো তাদেরকে বাংলাদেশে আসতে হবে, প্রকাশ্য হতে হবে এবং আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং তারা এই সুযোগটির জন্য অপেক্ষা করছে। তারা হয়তো ঠিক এই সুযোগটি গ্রহণ করত ইউনূস জমানাতে, কিন্তু তখন যেভাবে মবের ভয় তাদের মধ্যে ছিল, সেই মব এখন সম্ভব নয়। এই কারণ হলো এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে যদি আসে, আইনের কাছে আশ্রয় নেয়, তাহলে সরকার তাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য। এমনকি ভারতের মধ্যস্থতায় যদি গণহারে প্লেন ভরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই ঢাকা এয়ারপোর্টে একসঙ্গে আসেন এবং তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা সরকারের জন্য তখন অপরিহার্য হয়ে পড়বে। পথে কোনো মব হলে বা কোনো রকম যাকে বলা হয় অপ্রীতিকর ঘটনা ঘটলে যার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এরকম একটি নেগোসিয়েশন করে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরত না আসে, নিশ্চিতভাবে বলা যায় যে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। এটা তাদের প্রথম। দ্বিতীয়ত হলো যে তারা যেভাবেই আসুক না কেন, দিল্লির মাধ্যমে আসুক কিংবা বিএনপির মাধ্যমে আসুক, আলটিমেটলি তাদেরকে রাজনীতি করতে হবে রাজপথে এবং রাজপথে রাজনীতি করতে গিয়ে তাদেরকে অবশ্যই রাজপথের অন্যান্য যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, তাদের সঙ্গে তাদের সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিএনপির সঙ্গে তাদের খুব শত্রুতা না হলেও বন্ধুত্ব হবে। আপাতত রাজনীতির যে ভাষা বা ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুযায়ী সেটা বলা যাচ্ছে না। তো কাজেই সামনের যে দিনগুলো, মানে সেই দিনগুলো এখন যে নীরব যাচ্ছে, নিভৃত যাচ্ছে, নিশ্চুপ যে একটা পরিবেশ পরিস্থিতি যাচ্ছে, এটা বেশি দিন থাকবে না। রাজপথ খুব দ্রুত উত্তপ্ত হবে। ইরানের যুদ্ধ চললে উত্তপ্ত হবে, যুদ্ধ বন্ধ হলে উত্তপ্ত হবে। বাংলাদেশে এখন যে চলমান সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধান হলে উত্তপ্ত হবে, না হলে উত্তপ্ত হবে। এর কারণ হলো যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনের মধ্যে যে ভ্যাকিউমগুলো রয়েছিল, সেই ভ্যাকিউম বিএনপি হজম করতে পারবে না। যেভাবে আওয়ামী লীগ তাদের সর্বশক্তি দিয়েও 14 থেকে 8 একেবারে 24 পর্যন্ত এই 10 বছরের রাজনীতির যে ভ্যাকিউম, মানে বিএনপির যে অভাব, এই অভাব তারা কোনো অবস্থাতেই পূর্ণ করতে পারেনি। প্রাণান্ত তারা চেষ্টা করেছে। তারা সেনাবাহিনীকে মোটিভেট করার জন্য, পুলিশকে মোটিভেট করার জন্য কত কিছু করেছে, কত গান বাজনা, পুরস্কার, পোশাক পরিচ্ছদ, এমন কোনো জিনিস নেই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়নি। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির যে শূন্যতা, সেটা পূর্ণ করা সম্ভব হয়নি। একইভাবে এখন জামাত যত চেষ্টা করুক, বিএনপি যত চেষ্টা করুক, আওয়ামী লীগের যে অভাব, এটা পূর্ণ করা সম্ভব নয়। আওয়ামী লীগের এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আওয়ামী লীগের দ্বারা, অথবা আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ দেশের বাইরে রয়েছেন, তাদের অবর্তমানে এই বাংলাদেশে যারা আছে, তাদের মধ্য থেকে হয়তো নতুন নেতৃত্ব তৈরি হয়ে যাবে। কিন্তু যে কথা সত্য, একদম স্পষ্ট, যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি তাদেরকে বাংলাদেশে ধরে এনে জামায় আদর করে তাদেরকে পুনর্বাসিত করবে, এটি সম্ভব না। পূর্বের চাঁদ
পশ্চিমে অস্ত গেল এটা সম্ভব নয়। না, পূর্বের চাঁদ পশ্চিমে উদিত হলেও এটা সম্ভব নয়। আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের যে দাপট, আওয়ামী লীগের ঐতিহ্য, তাদের যে অতীত হুঙ্কার, সেই হুঙ্কার অনুযায়ী কাজ করে তাদেরকে ফিরে আসতে হবে। আদারওয়াইজ তারা যদি কোনো নেগোসিয়েশন করে, সেটা দিল্লির মাধ্যমে হোক বা বিএনপির মাধ্যমে হোক, কোনো নেগোসিয়েশন করে বাংলাদেশে আসে, তাহলে তাদের রাজনীতির কবর রচনা হবে। অন্যদিকে আওয়ামী লীগ যত সহজ মনে করছে, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, যে নরেন্দ্র মোদী অনেক কিছু করে দেবে, দিল্লি অনেক কিছু করে দেবে, ইরান যুদ্ধ কিংবা আমেরিকা যুদ্ধ কিংবা ইরাক আমেরিকা যুদ্ধ, সেই ইতিহাসগুলো দেখেন। এ সকল দেশের বহু বন্ধু ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে আসলে পরাজিত পক্ষের কোনো বন্ধু থাকে না। সেই অর্থে আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে, তার কোনো বন্ধু নাই এই বাংলাদেশে, তার প্রতি কোনো সহানুভূতি দেখানোর মতো মানুষ নাই। একান্ত একরোখা কিছু মানুষ আছেন আওয়ামী লীগ করেন, তারা মাঝে মধ্যে 32 নম্বরে ফুল দিতে যান, একটা দুটো মিছিল করার চেষ্টা করেন, আবার সেগুলো ফেসবুকে দিয়ে তারা নেত্রীর সাথে কথা বলে, অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে কথা বলে তারা দেখান যে ইয়া করেছি, ওয়া করেছি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। ওটা ওই পর্যন্তই। আলটিমেটলি তাদেরকে গতানুগতিক রাজনীতির যে কৃষ্টি রয়েছে